আজকে আমরা শান্ত নদী পার হয়ে যাচ্ছি চরখানপুরে। আজিজুল ভাইয়ের বাড়িতে যাচ্ছি। চিতল মাছ রান্না করা হচ্ছে পদ্মা নদীতে। কালকে আজিজুল ভাই বড় একটি চিতল মাছ পেয়েছেন, সেই মাছ আমি যাচ্ছি দেখে তিনি রেখে দিয়েছেন, আজকে তিনি আমাকে খাওয়াবেন। চরের জীবন কষ্টের জীবন, টাউন বাজারে যেতে পারি না। একটা রোগী হয়তো চিকিৎসার অভাবে মরেও যায় একটা মানুষ। নদীর এই ভারতীয় জলসীমায় ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছেন ভারতের মুর্শিদাবাদের বাসিন্দারা। মাছ পাচ্ছেনও বেশ ভালো। বন্ধুরা, ঘাটের কাছে চলে এসেছি। আমরা আজিজুল ভাইকে দেখতে পাচ্ছি নৌকা থেকেই। তার ছোট মেয়ে কুলসুনকে সাথে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওই যে আজিজুল ভাই, দেখুন, আমি আর একটু জুম করছি আপনাদের জন্য। এই যে আজিজুল ভাই, রাজশাহীর পদ্মা নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, আজকে আমি আবারও যাচ্ছি সেই চরখানপুরে, সেই আজিজুল ভাইয়ের বাড়িতে। আজকে তিনি আমাকে কি খাওয়াবেন জানেন? এই যে পদ্মা নদী দেখছেন, এই পদ্মা নদীর চিতল মাছ তিনি ধরে রেখেছেন আমার জন্য। গতকাল তিনি মাছটি পেয়েছেন। আমি আজকে যাব, ফোন করে জানিয়েছেন, বলছেন ভাই চিতল মাছ পেয়েছি পদ্মা নদীতে, আপনার জন্য রান্না করব, আসুন। এই চিতল মাছ খাওয়ার জন্য আমি ছটফট করছি। সেই আজিজুল ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আরেকটি কথা বলে রাখি, আজকে আমার সঙ্গে আমেরিকা প্রবাসী একজন ভাই রয়েছেন, যিনি এই চরের মানুষকে কিছুটা সহযোগিতা করতে চান, কিছুটা মানুষকে অর্থ সহায়তা এবং কিছু ওষুধ সামগ্রী বিতরণ করবেন, সেটা তো দেখাবই। এর পাশাপাশি চিতল মাছ কিভাবে খেলাম আর এই পদ্মা নদীর চিতল মাছ কতটা টেস্টি সেটা তো জানাবই। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন শহর রাজশাহী দিন দিন ক্রমেই বাড়ছে শিক্ষানগরী হিসেবে পরিচিত এই মহানগরীর পরিধি। সেই সাথে ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে নদী, আর নদীর বুকেই গড়ে উঠছে নামে বেনামে বিভিন্ন স্থাপনা। এই যে দেখুন, নগরের পাঠানপাড়া এলাকায় শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ধারাটি একরকম বন্ধ করে দিয়েই নগর কর্তৃপক্ষের চোখের সামনেই গড়ে তোলা হচ্ছে স্থাপনা। এ কারণে শহর থেকে দূরে সরে যাচ্ছে নদী, আর শহর সংলগ্ন ধারাটি মরে গিয়ে স্থায়ী হচ্ছে বিশাল চর। পরিবেশ বিরোধী এই কর্মকাণ্ডের কারণেই বর্ষাকালে স্রোতের চাপ বেড়ে ভাঙতে ভাঙতে বিলীন হয়ে যাচ্ছে ঠিক নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলা সংলগ্ন বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড চরখানপুর। বেশ কিছুদিন পর আজ নগরীর বড়কুঠি ঘাট হয়ে আবারও যাচ্ছি সেই চরখানপুরে। এখানে এলে নদী হত্যার সব আয়োজন দেখতে পাবেন চারপাশে। অকারণে একাধিক বাঁধ দিয়ে এই শহরের কাছের এই ধারাটিকে রীতিমতো নোংরা জলের বদ্ধ জলাশয় বানিয়ে ফেলা হয়েছে। জীর্ণ শীর্ণ ধারা পেরিয়ে আমরা কাশবনে ছেয়ে যাওয়া চরের উপর দিয়ে হাঁটতে থাকলাম মূল স্রোতধারার দিকে, যেখানে রয়েছে খেয়াঘাট। 3-4 মাসের ব্যবধানে আমরা আবারও চরখানপুরে যাচ্ছি। এর আগে যখন গিয়েছিলাম এই চরগুলো পানিতে তলানো ছিল, সেই উত্তাল নদী দিয়ে আমি আর আমন গিয়েছিলাম। অনেক পানি ছিল ভাইয়া, মনে আছে আমার? জি জি ভাই, ভয় পাইছিল তো অনেক? অনেক ঢেউ ছিল, জানতো হাতে। তবে আজকে আর সেই অবস্থা নেই। আজকে আমরা এই যে চরের উপর দিয়ে পায়ে হাঁটছি, নৌকায় যেতে হবে অনেক পথ, কিন্তু পানি আর সেই অবস্থায় নাই। আর সেই নদী উত্তালও এতটা না, কারণ পানি ধীরে ধীরে কমছে, ধীরে ধীরে শীতকাল পড়ছে।
সে কারণে নদীর পানিও অনেক কমে গেছে। সেই রিস্ক আর নেই, তবে কিছু পথ হাঁটতে হবে এই যা। আর আজকে আমাদের সাথে যাচ্ছেন এরশাদ ভাই। এরশাদ ভাই হচ্ছেন আমেরিকা থেকে এসেছেন দেশে, তিনি জয়পুরহাটের সন্তান। তো আমার চরখানপুরের ভিডিওগুলো উনি দেখেছেন, দেখার পরে এখানকার মানুষদের নিয়ে তার দুঃখের কথা, তার কষ্টের কথা আমাকে জানিয়েছিলেন। এবং একসময় তিনি আমাকে বলেছিলেন যে যদি সুযোগ হয় তাহলে আমার সাথে তিনি সেই চরে যাবেন, সেই চরের মানুষকে কিছু সহায়তা করবেন। তো এই যে সেই এরশাদ ভাই আজকে আমার সাথে সেই চরখানপুরে যাচ্ছেন, আমেরিকা প্রবাসী। কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো। হঠাৎ কেন মনে হলো যে চরখানপুরের মানুষকে আপনি একটু সহযোগিতা করতে চান? আসলে আমরা যারা ভালো আছি, যারা একটু খারাপ থাকে বা কষ্টে থাকে, তাদের কথা আমরা ভুলে যাই। আমি আমার মূলে ফিরে যেতে চাই, যে আমারও একদিন এরকম হতে পারে, একটা জীবনের উত্থান পতন তো মানুষের হয়, তাই না? তো সেই জিনিসটা যদি আমি প্রত্যক্ষভাবে না দেখি তাহলে আমি অনুধাবন করতে পারবো না যে জীবন আসলে কি। কখন সিদ্ধান্ত নিলেন যে আপনি চরখানপুরের মানুষকে হেল্প করবেন? আসলে হেল্প করার বিষয়টা এরকম যে হেল্প করাটাই মুখ্য বিষয় নয়, মানুষগুলোর সঙ্গে একটু সাক্ষাৎ করা, তাদের সঙ্গে দেখা করা, সেটাই মূল। তো কোনো একটা জায়গায় যেতে হলে আমরা কোনো একটা আত্মীয়র বাসায় গেলেও আমরা কিছু না কিছু নিয়ে যাই, তো সেই রকমই একটা বিষয় আর কি। এখানে ওরকম কোনো না, তো তাদের সঙ্গে দেখা হওয়াটাই মুখ্য বিষয় আর কি। চরের উপরে গজে ওঠা কলমি শাকের ফুলগুলো দেখে একটু দাঁড়িয়ে গেলাম। কত সুন্দর ফুল ফুটেছে চরে প্রকৃতির আদরে। বেগুনি রঙের পাশাপাশি সাদা রঙের কলমি ফুলও দেখতে পেলাম এই চরে। সেই সাথে কাশফুলের ফাঁক দিয়ে উঁকি দেওয়া সূর্যও দারুণ লাগছিল। আমানের হাতের দুটি বাক্সে রয়েছে চরখানপুরের মানুষের জন্য আমেরিকা প্রবাসী এরশাদ ভাইয়ের কেনা কিছু প্রাথমিক চিকিৎসা সামগ্রী। আজিজুল ভাই তৈরি করেছেন 20টি পরিবারের তালিকা, যাদের হাতে অর্থের পাশাপাশি তুলে দেওয়া হবে এই সামগ্রী। ঘাটে চলে এসেছি, ছোট্ট একটি চর পার হয়ে শহর থেকে রওনা দেওয়ার পরে। এখানে যে ঘাটের নৌকা, সেটা একটাই ছাড়ার কথা না আপনার? কয়টায় ছাড়ার কথা? দুপুর 2টায় ছাড়ার কথা, এখন 12টা 10 মিনিট বাজে ঘড়িতে। সেই হিসাবে এই নৌকাগুলোতে কিন্তু যেতে হলে অনেক অপেক্ষা করতে হবে, তারপরে আমরা হয়তো আলাদাভাবে ব্যবস্থা করব যাওয়ার, যাতে আমরা দ্রুত যেতে পারি। আর এখানে দেখুন মাছ মারার নৌকা আমরা দেখতে পাচ্ছি। মাছ পাচ্ছেন? মাছ হচ্ছে কি মাছ? পাঙ্গাস। বড় না ছোট? 10 কেজি? আরে বাপরে, অনেক বড়। 10 কেজির পাঙ্গাস পেয়েছেন, একটু দেখানো যাবে? ও, বিক্রি করে দিয়েছেন? 10 কেজি ওজনের পাঙ্গাস পেয়েছেন, কিছুক্ষণ আগেই তিনি বিক্রিও করে দিয়েছেন, তাছাড়া আপনাদেরকে দেখাতাম। দুপুর 2টার আগে এই নৌকাটি ছাড়বে না, আবার ঘাটে পারাপারের অন্য কোনো নৌকাও নেই। তাই আমানকে নৌকা খুঁজতে পাঠিয়ে দিয়ে আমরা অপেক্ষা করতে থাকলাম অস্থায়ী ঘাটে। কিছুক্ষণ পর চরখানপুরের দিক থেকে একটি নৌকা আসতে থাকলো ঘাটের দিকে। ভাবলাম এই নৌকা ভাড়া করেই যাব সেখানে। নৌকা কাছে আসতেই দেখতে পেলাম চর থেকে দুধ আনা হয়েছে শহরে বিক্রির জন্য। শহরে গিয়ে দুধ বিক্রি করে ফিরে আসার পরেই ছাড়বে এই নৌকা। অনেক সময়ের ব্যাপার। চরখানপুরে অনেক গরু পালন করা হয়, তাই সেখানে দুধও উৎপাদন হয় বেশ। রাজশাহী শহরবাসীর দুধের চাহিদার কিছুটা অংশ অন্তত পূরণ করে চরখানপুর। ভাই, একটাতে কতগুলো করে দুধ আছে? 35 লিটার। হ্যাঁ, প্রতিদিন নিয়ে আসেন? প্রতিদিন আসে। কত করে লিটার এখন দুধ? 70 টাকা লিটার। চরগুলোতে অনেক গরু পালন করা হয়, আর গরুর দুধগুলো এভাবেই শহরে নিয়ে আসা হয় নৌকায় করে। আর এই যে নিয়ে আসা হলো এখন দুপুর, এই গরুর দুধ বিক্রি করার পরে তারা আবার ঠিক বিকাল বা সন্ধ্যার দিকে চরেই ফিরে যাবেন। প্রতিদিন মানে ফিরিয়ে যায় ওই চরে। আবার কষ্ট না যাওয়া আসা? অনেক কষ্ট, তো সকাল থেকে লেগেছে বেলা।
নৌকা খুঁজতে খুঁজতে আমান চলে গেল পাশের এই ঘাটে। এই ঘাটে নৌকা অনেক, কিন্তু সবগুলোই মাছ ধরার নৌকা, তারা ভাড়ায় যাবে না। নিরুপায় হয়ে আরেকটি ঘাটে নৌকা খুঁজতে রওনা দিল আমান। অবশেষে একটি নৌকা নিয়ে হাজির হলো আমান। এই নৌকাটি আমাদের চরখানপুরে নামিয়ে দিয়ে আসবে, ভাড়া নেবে 1000 টাকা। আর আমরা যদি দুপুর 2টার দিকে খেয়া নৌকায় যেতাম, জনপ্রতি 20 টাকা করে 3 জনের ভাড়া লাগতো মাত্র 60 টাকা। বন্ধুরা, অবশেষে নৌকা ম্যানেজ হওয়াতে স্বস্তি পেলাম যে এইরকম কখনোই হয়নি, এত দেরি কখনো হয়নি, যে 1 ঘন্টা দেরি করতে হয়েছে রাজশাহীর ঘাটে। তো তারপরে আমান অনেক কষ্ট করে ম্যানেজ করে নিয়ে এসেছে। আমরা এই নৌকা করে এখন চলে যাব চরখানপুরে। নৌকায় উঠে রওনা দিতে দিতেই দুপুর 1:30টা বেজে গেল। চরখানপুরে পৌঁছতে দুপুর 2টা পার হয়ে যাবে নির্ঘাত। নদী এখন একেবারেই শান্ত, কিন্তু বর্ষাকালে এই নদী হয়ে উঠেছিল ভয়ঙ্কর। এবছর বর্ষাকালে কয়েকটি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এই নদীর যে কি ভয়ঙ্কর রূপ, এই 2-3 মাস আগে আমি সেটা দেখেছি, আমান দেখেছে, আর ভিডিওর কল্যাণে আপনারাও দেখেছেন। কিন্তু সেই উত্তাল নদী আজকে একেবারে শান্ত শিষ্ট, চিনতেই পারা যায় না যে আসলে নদীর রূপ বলা মুশকিল। কখনো একেবারে ভয়ঙ্কর স্রোতে উন্মত্ত পাগল হয়ে যায় নদী, আবার কখনো এইরকম একেবারেই শান্ত হয়ে যায়। আজকে আমরা শান্ত নদী পার হয়ে আজিজুল ভাইয়ের বাড়িতে যাচ্ছি। আগেই বলেছি সেখানে চিতল মাছ রান্না করা হচ্ছে পদ্মা নদীতে। কালকে আজিজুল ভাই বড় একটি চিতল মাছ পেয়েছেন, সেই মাছ আমি যাচ্ছি দেখে তিনি রেখে দিয়েছেন, আজকে তিনি আমাকে খাওয়াবেন। আমার কি যে ভালো লাগছে আজিজুল ভাইয়ের বাসায় গিয়ে চিতল মাছ দিয়ে দুপুরের খাবার খাবো। আসলে একটা দারুণ অভিজ্ঞতা হবে। পদ্মা নদীর চিতল মাছ, বুঝতেই পারছেন। আর ওদিকে আজিজুল ভাই বারবার ফোন দিচ্ছে আমি কত দূরে। আজকে তো দেরি হয়ে গেল যে নৌকা পাচ্ছিলাম না। এই জার্নিটা আসলে অনুভূতিটা প্রকাশ করতে পারছি না। যে স্বপ্ন যখন হাতে যখন ধরা দেয়, তখন সেই স্বপ্নটার অনুভূতিটা যে কেমন হয় আসলে আমি বুঝতে পারছি এখন। এক চরম সুন্দর অভিজ্ঞতা আমার জীবনে। আমাদের এই দেশ নদীমাতৃক দেশ, কিন্তু পদ্মা নদীতে আমি কখনো আসিনি। নদীটা এত সুন্দর, এত স্নিগ্ধ, আসলে ভাষায় বলার মতো কিছু নাই। নদীর পানি কমতে কমতে এমন জায়গায় এসে পৌঁছেছে, দেখুন এই যে এপারে বিস্তীর্ণ চর, আর যেদিক দিয়ে নৌকা যাচ্ছে এখানে পানি হয়তো 1.5 থেকে 2 ফুট হতে পারে। কোথাও কোথাও নদীর একেবারে তলদেশ যেটা, সেটাতে নৌকার তলা থেকে যাচ্ছে, এরকম অবস্থাও হচ্ছে। আবার এপাশে দেখুন, এপাশেও বিরাট চর জেগেছে। 2 পাশেই একেবারে এরকম বিরাট চর, আর মাঝখানে দিয়েই কিন্তু এই নৌকাটি যাচ্ছে এই চরখানপুরের দিকে। আর যাওয়ার সময় আমরা এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, নতুন চর যাচ্ছে, সেই চরে কাশবন গজিয়ে উঠছে এবং এখানে পাখি উড়াউড়ি করছে, এবং এই ভর দুপুরে যে এখানে মাছ ধরছেন জেলেরা, মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি ওই যে দেখুন মাছ ধরছেন জেলে নৌকাগুলোতে জেলেরা। এই দৃশ্যগুলো কিন্তু এই প্রখর রোদের মধ্যেও অনেক ভালো লাগছে। আর যেহেতু শীত পড়ছে, সে কারণে এই রোদের তীব্রতাটা অতটা খারাপ লাগছে না। চর জেগে ওঠায় আর কয়েকদিন পর নৌকা চলাচলের এই রুট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন মূল স্রোতধারা পেরিয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে হবে চরখানপুরে। বলছিলাম যে চর জেগে উঠছে, শুনেছেন
এই চলতে চলতে কিন্তু আমাদের যে নৌকায় করে আমরা আসছিলাম সেই নৌকার যে পাখাটি ভেঙে গেছে এই চরের সাথে সংঘর্ষে। যেহেতু পানি খুব কম, কখনো কখনো নৌকার তলা চরে ঠেকে যাচ্ছে, সেই মুহূর্তে এই চরের বালির সাথে ধাক্কা লেগে কিন্তু পাখাটি ভেঙে গেছে। পাখা চেঞ্জ করছেন আমাদের মাঝি ভাই। এই চরে আমরা নেমেছি, যতক্ষণ না পাখা চেঞ্জ না করেন ততক্ষণ পর্যন্ত এখানে আমাদের থাকতে হবে। আর এই যে দেখুন, এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা পুরাটাই হচ্ছে ইন্ডিয়া। ওই যে বিএসএফ ক্যাম্প এখান থেকে দেখা যাচ্ছে, সাদা একটা স্থাপনা, ওইখানে বিএসএফ সদস্যরা রয়েছেন। ভেঙেছে একটা পাকা আছে, আস্তে আস্তে চলে যাবে ওই পারে, ওখানে যে রান ওখানে রেঞ্জ। ও এই যে তাই তো। বন্ধুরা, পাখাটি চেঞ্জ করতে পারলেন না আমাদের যে মাঝি ভাই, তিনি পাখা চেঞ্জ করার জন্য যে ইয়ে লাগে আর কি, রেঞ্জ লাগে, সেই রেঞ্জ নাকি তাদের কাছে নেই, সে কারণেই তিনি চেঞ্জ করতে পারলেন না। এ কারণে এই ভাঙা পাখা দিয়ে, একটি যে পাখা আছে দুই সাইডের এক সাইড ভেঙে গেছে, ওই ভাঙা পাখা দিয়েই তিনি আমাদেরকে ধীরে ধীরে নিয়ে যাবেন চরখানপুর। এখান থেকে অবশ্য চরখানপুর দেখা যাচ্ছে না, এই যে ভারত, এর ঠিক পাশ দিয়ে যেতে হবে চরখানপুর। নৌকাটি ভাঙা পাখা নিয়ে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু আরেকটি নৌকা আসছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই নৌকায় হয়তো রেঞ্জ থাকতে পারে, সে কারণে মাঝি ভাই অপেক্ষা করছেন। সেই নৌকা থেকে রেঞ্জ নিয়ে এই নৌকার পাখাটি তিনি চেঞ্জ করতে চাচ্ছেন। আসলে আছে কিনা আমি নিজেও জানি না। এই আপনারটারও পাখা ভেঙে গেছে, দুই পাখায় ভেঙে গেছে। বিধি বাম আর কাকে বলে, একই চরে আঘাত লেগে এই নৌকারও পাখা ভেঙে গেছে। তবে একটি পাখা নয়, দুটি। সেই হিসেবে এই নৌকার বিপদ আরও বড়। বন্ধুরা, এই শীতের শুরুতে এই যে পদ্মা নদীর চরগুলো মাঝিদের জন্য বিরাট বিপদ ডেকে আনছে। আমাদের নৌকার পাখা তো ভেঙে গেলই, সাথে সাথে এই যে এই নৌকার পাখাটিও ভেঙে গেছে। যাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছিল যে এটার পাখা চেঞ্জ করার জন্য রেঞ্জ দরকার, তাদের নৌকার পাখাও ভেঙে গেছে। এটা তো একটা পাখা ভেঙেছে, আর ওইটার নাকি দুটা পাখাই ভেঙে গেছে। নৌকাটি চরে ভেড়ানোর পর সেখান থেকে রেঞ্জ নিয়ে এলেন মাঝি ভাই। এবার শুরু হলো ভাঙা পাখা খুলে নতুন পাখা লাগানোর কাজ। নৌকা থেমে থাকতে দেখে আশপাশের চরে কর্মরত কৃষকেরা এদিকে আসতে থাকলেন। তাদের বাড়িও চরখানপুরে। এই নৌকায় তারাও ফিরে যাবেন চরে। অনেক চেষ্টা করেও তিনি পাখাটি খুলতে পারলেন না, রেঞ্জটি নাকি ভালো নয়, সেই কারণে ভাঙা পাখা নিয়েই আমরা আবার রওনা দিচ্ছি। নৌকা এখন স্টার্ট দেওয়া হবে চরখানপুরের উদ্দেশ্যে। এক পাখার সাহায্যে চলতে থাকলো আমাদের নৌকাটি, আর দুই পাখা ভেঙে যাওয়া নৌকাটিও লাঠি দিয়ে ঠেলে ঠেলে এগোতে থাকলো সামনে। নদীর বুকে বিস্তীর্ণ চর জেগে ওঠায় এই জায়গায় নৌ চলাচলের গতিপথ এমন, চরখানপুরে যেতে হলে ভারতের সীমানায় প্রবেশ করতেই হবে। একেবারে বিএসএফের ক্যাম্পের পাশ দিয়ে চরখানপুরে যাবে আমাদের নৌকা। বছরের এই সময়ে অন্তত এক মাস এই পথেই চরখানপুরে যাওয়া আসা করতে হয়। নৌকায় বসে চরখানপুরের এক বৃদ্ধ কৃষক মনোযোগ দিয়ে চেঁচে যাচ্ছেন তার কাঁচির হাতল তথা ডান। চর জীবনের সুখ দুঃখের আলাপ হলো তার সাথে। চরের জীবন কষ্টের জীবন, কষ্টের জীবন। কিরকম কষ্ট? কিরকম কষ্ট, আমাদের চলাফেরা সবসময় হাট টাউন বাজারে যেতে পারি না। একটা রোগী হয়তো চিকিৎসার অভাবে মরেও যায় একটা মানুষ। এখন আমরা ভারতের সীমানার একেবারে ভেতরে রয়েছি, আর ওই যে সাদা স্থাপনা দেখছেন ওটাই বিএসএফ ক্যাম্প। যেহেতু চরখানপুরে যাওয়ার এটি একমাত্র পথ, তাই বিএসএফও কাউকে কিছুই বলে না। নদীর এই ভারতীয় জলসীমায় ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছেন
ভারতের মুর্শিদাবাদের বাসিন্দারা। মাছ পাচ্ছেনও বেশ ভালো। তাদের ডিঙ্গি নৌকাগুলো কিছুটা আলাদা ধরনের, টিনের তৈরি। এই সময় যদি কেউ চরখানপুরে আসেন, সত্যি সত্যিই বিনা পাসপোর্ট ভিসায় 10-15 মিনিটের জন্য ভারত ভ্রমণ হয়ে যাবে। ভারতের জলসীমা থেকেই দেখা যাচ্ছে চরখানপুর। আমাদের স্বাগত জানাতে যেন উড়ে আসছে এক ঝাঁক পাখি। কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়াই পাখিগুলো ঢুকে গেল ভারতের সীমানা থেকে বাংলাদেশের সীমানা তথা চরখানপুরে। ধীরে ধীরে আমাদের নৌকাটিও প্রবেশ করলো বাংলাদেশের জলসীমায়। ততক্ষণে চরখানপুরের একেবারে কাছে চলে এসেছি আমরা। এই যে চরখানপুরের বাঁশঝাড় দেখছেন, এটাই বাংলাদেশের শেষ সীমানা। বাঁশঝাড় থেকে ডান পাশের পুরো স্থলভাগ ও কিছুটা জলভাগ ভারতের। এবার অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। যদিও নদীতে প্রলয়ঙ্করী ঢেউ নেই, উত্তাল ঢেউ নেই যে ভয় লাগবে, কিন্তু আসার সময় এই যে ডুবন্ত চরের ধাক্কায় পাখা ভেঙে যে বিপদের মুখে পড়লাম, অনেক সময় কেটে গেল। তারপরে অবশেষে এই যে আমরা একেবারে চলে এসেছি চরখানপুরে। এই সেই চরখানপুর, একটা মায়াবী চর, যে চরের মায়ার টানে বারবার আমি ছুটে আসি। আর এখানেই কিন্তু অপেক্ষা করছেন নদীর ধারেই কোথাও আজিজুল ভাই। তিনি বারবার ফোন করছেন, তিনি নদীতে এখানে অনেকক্ষণ, কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে থেকে তিনি এখানে আমার জন্য অপেক্ষা করছেন। ভালো লাগছে যে অবশেষে পৌঁছে গেছি চরখানপুরে। বন্ধুরা, ঘাটের কাছে চলে এসেছি। আমরা আজিজুল ভাইকে দেখতে পাচ্ছি নৌকা থেকেই। তার ছোট মেয়ে কুলসুনকে সাথে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওই যে আজিজুল ভাই, দেখুন, আমি আর একটু জুম করছি আপনাদের জন্য। এই যে আজিজুল ভাই, এই যে আজিজুল ভাই দাঁড়িয়ে রয়েছেন তার মেয়েকে নিয়ে। ভাঙন কবলিত এই চর যে আমাকে এভাবে মায়ার বাঁধনে বেঁধে ফেলবে আর আমি এতবার এই চরে আসব, তা একেবারে ভাবনারও অতীত। কি করছেন নাকি? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? কি আজিজুল ভাই, আজিজুল ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আজিজুল ভাইয়ের বাড়িতে যাচ্ছি। এই যে কুলসন। হাই কুলসন, কেমন আছো? ভালো আছি। হাই, চলো। কখন আসছো এখানে? আজিজুল ভাই, আপনি তো একা টানতে শুরু করছেন। আমার নিচ্ছে, দাঁড়ান। আমার নাও তো, আমার একটা নাও। খুব বিপদে পড়ে গেছি, বুঝছেন আজিজুল ভাই। এই যে শূন্য ফ্যান নেই, এটা হলো এই যে দুই নৌকারই ফ্যান হয়ে গেছে, বুঝেন। ফ্যানের জায়গাতে ভালো লাগে। এই নৌকাতে এখন তো নৌকা চলা কঠিন হয়ে যাবে কয়েকদিন পরে। হ্যাঁ, এখন নৌকা চলা কঠিন হয়ে যাবে। আর 2-4 দিন, তাহলে এবারে একবার বন্ধ হয়ে যাবে। ভৌগোলিক দূরত্ব বেশি নয়, শুধু একটা নদীর এপার আর ওপার, আর তাতেই বাড়ি ঘর জীবনযাপনে আকাশ পাতাল ব্যবধান। একদিকে বিত্তবৈভব আর আয়েশি অট্টালিকার জীবন, আরেকদিকে নদী ভাঙনে অভাবনটনে কাহিল কুড়ে ঘরের কঠিন জীবন। তারপরে কেমন আছেন বলেন? আছি, আল্লাহ যে হালে রাখে ভাই, বুঝতেছেন না। মাছ মারতে আমাকে গাঙ্গে ইলিশ মারতে দিল না, আবার ইলিশ শেষ। ইন্ডিয়ানরা আসলে মাছ মারছে বাংলাদেশে? না না, বাংলাদেশে না। বাংলাদেশে না, ওরা ইন্ডিয়াতেই মারছে। বাংলাদেশে তো আসতে পারবে তুমি না। ইন্ডিয়া দিয়ে আসছো? আপনারা ইন্ডিয়া দিয়ে এলেন, তাই এখানকার পুলিশ ভালো বলে আসতে পারলো। পুলিশ না ভালো হলে পরে আসতে পারতেন না। আচ্ছা, এদিক দিয়ে ভারতের ভিতরে ঢোকা ছাড়া তো কোনো উপায় নাই নাকি? উপায় নেই, আসতেই হবে। আসতেই হবে। ওরা ঠেকে রাখতে পারবে না যদি গাং থাকে। ওই অল্প আগে চুরি চামারিকে চলে আসবে।
ফজল ভাই, বলেন তা আপনি এটা মাথায় নিলেন কেন বলেন তো? কেন মাথায় লেগে ভাই? আমরা তো কৃষকের ছেলে, আমরা মাথায় নিলে কোনো যায় আসবে না। আর আপনারা মাথায় নিলে মানে দেখে একটু খারাপ লাগবে। না না না, কোনো বিষয় না। যাই বললে হয়। তো এটা কেমন লাগছে? আপনার মাথায় দিছি, এটা তো আমার খারাপ লাগছে। কোনো খারাপ নাই ভাই, ভাই ব্যাপার ওগুলো কোনো ব্যাপার না। ভাইয়ের দিন আরেক ভাই ব্যবহার করবো, আর ভাই মানুষে কিন্তু বলবে যে সুমন ভাই চরে যে আজিজুল ভাইয়ের মাথায় বোঝা তুলে দিছে। না না। চরখানপুরের এই পথ আমার কাছে এখন খুবই পরিচিত। এই পথ ধরে কতবারই না হেঁটে গেছি আজিজুল ভাইয়ের বাড়িতে। প্রাথমিক চিকিৎসা সামগ্রীর বাক্স মাথায় নিয়ে নিজ বাড়িতে প্রবেশ করলেন আজিজুল ভাই, আর পেছনে পেছনে প্রবেশ করলো আমানও। হ্যাঁ, কি অবস্থা ভাবি, ভালো আছেন? আপনার মানে খুব বেশি আপন মনে হয়। আমার একটা দুলাভাই আছে, উনি আপনার বয়সী আর কি। প্রতিবারের মতো আজও বাসায় প্রবেশ করার সাথে সাথেই ভাবি বিস্কিট চানাচুর দিয়ে নাস্তার ব্যবস্থা করলেন, সাথে টিউবওয়েলের শীতল পানি। ভালো আছেন আন্টি? হ্যাঁ, ভালো আছে। বন্ধুরা, এই যে আজিজুল ভাইয়ের মা, খালাম্মা এসেছেন। শরীর কেমন এখন? আছে, আল্লাহ যে ভালো রাখে। এটি হচ্ছে ফার্স্ট এইড বক্স। মানুষের যে মৌলিক অধিকার আছে পাঁচটি, তার মধ্যে একটি হচ্ছে চিকিৎসা। তো চিকিৎসা এটা এমন একটা চর, একটা রিমোট এরিয়া, এখানে মানুষজন এটাতে সাফার করে, এটা আমি ফিল করছি। তো সেই জন্য আমার এই স্বল্প একটা উদ্যোগ, যে এটা একটা হচ্ছে স্যাভলন অ্যান্টিসেপটিক একটা লিকুইড, যেটা কেটে গেলেও পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এরপর এখানে একটা আছে স্যাভলন অ্যান্টিসেপটিক ক্রিম। এরপর আছে হ্যান্ড গ্লাভস, যদি কারো হাত কেটে যায়, যিনি হাতটা চিকিৎসা করবেন উনি যেন এটা পরে নেন, তাছাড়া তো জীবাণু চলে যেতে পারে। এরপর এখানে আছে ফার্স্ট এইড স্ট্রিপ, এটাকে বলা হচ্ছে ব্যান্ড এইড। তো কেটে গেলে এটা আঠা আছে, এটা লাগাই দিবে। এরপর এখানে আছে, এটা হচ্ছে ব্যান্ডেজ, যদি কেটে যায় তখন বাঁধানো হবে। এখানে আছে একটা কটন, মানে যেটাকে আমরা তুলা বলি। এখানে আছে জ্বর মাপার একটা থার্মোমিটার, এটাও একটা। এরপর আছে এখানে একটা কাঁচি আছে, গছ কাটার জন্য আর কি ব্যবহার করা হবে। আর এরপর শেষে আছে হচ্ছে এখানে আবার আরেকটি গছ, যেটা দিয়ে কেটে গেলে বাঁধতে হবে আর কি। আর হচ্ছে প্যারাসিটামল এইস, যদি কারো জ্বর আসে তখন মানে প্রাথমিক চিকিৎসা হিসাবে এটা তারা ব্যবহার করবে। আমান একে একে সবগুলো প্লাস্টিকের বক্স বের করে সাজিয়ে রাখতে থাকলো বারান্দায়। আপনাদের জন্য অনেক জরুরি, প্রাথমিক চিকিৎসার জন্য প্রতিটা বাড়িতে প্রয়োজন কিনতে পারে। দেখতে দেখতে আজিজুল ভাইয়ের বাড়িতে চলে এলেন এই চরের 20টি পরিবারের প্রতিনিধি। চরখানপুরের মোটামুটি সব পরিবারেই সীমাহীন অভাব। যেহেতু সব পরিবারকে সাহায্য করা যাচ্ছে না, তাই আপাতত 20টি পরিবারের তালিকা করে তাদেরকেই ডাকা হয়েছে আজিজুল ভাইয়ের উঠোনে। সবার হাতে ফার্স্ট এইড বক্স ও সাথে 500 টাকা তুলে দেওয়া হলো। এতেই কৃতজ্ঞতার ছাপ যেন স্পষ্ট হয়ে উঠল অসহায় এই মানুষগুলোর চোখে মুখে। আজিজুল ভাইয়ের বাড়িতে একটি প্রেসার মাপার ডিজিটাল মেশিনও দিলেন এরশাদ ভাই। আজিজুল ভাইকে সংক্ষেপে প্রশিক্ষণও দিলেন, এই চরের যখন যার প্রয়োজন হবে এখানে এসে প্রেসার মেপে নিতে পারবেন। এরশাদ ভাই তাঁর সাধ্যমতো যা করলেন, এই মানসিকতায় অনেক বড় ব্যাপার।
একেবারে পদ্মা নদীর চিতল মাছ, দেখেই লোভনীয় লাগছে। এই কালারটাই দেখুন না, দুর্দান্ত কালার হয়েছে। কি অসাধারণ, ছবির মতো একটা আঙিনা, কি সুন্দর পরিপাটি একটি বারান্দা।